আবারও স্বাগত ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরো জুম্মান। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ গোটা পুঁজিবাজারকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল ২০২৬-এর উপর আলোচনায় অর্থমন্ত্রী জানান, যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের পুঁজিবাজারে কাজ করার সুযোগ দিতে হবে। পরে সর্বসম্মতিক্রমে বিলটি পাশ হয়। আমি ব্যক্তিগতভাবে এই ক্যাপিটাল মার্কেটের সাথে জড়িত বহু বছর। আমি স্টক এক্সচেঞ্জের সভাপতি ছিলাম। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে যে ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোগত উন্নয়ন আমার হাত দিয়ে হয়েছে এবং সবগুলো, কিন্তু দুর্ভাগ্যবশত বিগত দশকের অধিক সময়ে এই সব ভালো অবস্থাকে ব্যবহার করে কিন্তু লুটপাট করেছে। একবার নয়, একাধিকবার লুটপাট করেছে। আপনারা লক্ষ্য করবেন, বিএনপি সরকারের সময় কোনো সময় শেয়ার বাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে ঢেলে সাজাতে হবে এবং এটার কার্যক্রমের যে রেগুলেটরি ইস্যুগুলো আছে এখানে পরিবর্তন আনতে হবে, এর মধ্যে স্বচ্ছতা আনতে হবে, জবাবদিহিতা আনতে হবে, শেয়ার হোল্ডারদের সুরক্ষা দিতে হবে, লিস্টেড কোম্পানিকে আশ্বস্ত করতে হবে, বিশ্বের যে ফান্ড ম্যানেজার আছে সারা বিশ্বের তাদেরকে কনফিডেন্স দিতে হবে। চরম অস্থির বৈশ্বিক জ্বালানি তেলের বাজার, লাফিয়ে বাড়ছে দাম। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ছাড়িয়েছে $123। যুদ্ধ শুরুর পর থেকেও এবার জ্বালানি তেলের দাম সর্বোচ্চ উঠেছে। ইরানের বন্দরগুলোর উপর চলমান মার্কিন অবরোধ কয়েক মাস স্থায়ী হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন হুঁশিয়ারির পর ব্রেন্ট ক্রুডের দাম দ্রুত বেড়ে যায়। এক পর্যায়ে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 8% বেড়ে ব্যারেল প্রতি $123 ছাড়িয়ে যায়, যা 2022 সালের পর সর্বোচ্চ। জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে শেভরনের প্রধান নির্বাহী সহ বড় জ্বালানি কোম্পানি নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে মার্কিন ভোক্তাদের উপর প্রভাব কমানো এবং তেল গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এছাড়া ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বন্দরের উপর অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিতে ট্রাম্প প্রশাসন তার উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে ইরানের অর্থনীতিতে চাপ সৃষ্টি করা হবে বলে ধারণা করা হচ্ছে। ইরানের প্রায় $50 কোটি সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ দাবি করে বলেছেন, ওয়াশিংটনে অপারেশন ইকোনমিক ফিউরির প্রভাবে তেহরান সরকার এখন সংকটের মুখে পড়েছে। বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র প্রায় $35 কোটি ক্রিপ্টো সম্পদ জব্দ করা হয়েছে। এর আগে আরও $10 কোটি জব্দ করা হয়। সব মিলে এখন পর্যন্ত প্রায় $50 কোটি কাছাকাছি সম্পদ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। এছাড়া যুক্তরাষ্ট্র বিভিন্ন স্থানে ইরানি ব্যাংক হিসাবও জব্দ করেছে বলে জানান বেসেন্ট। লিটার প্রতি সয়াবিন তেলের দাম $4 বাড়ল। এতে প্রতি কেজি লিটার বোতলজাত সয়াবিন কিনতে ভোক্তাদের খরচ করতে হবে $199, আর প্রতি লিটার খোলা সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে $179। তবে এ দফায় বাড়েনি পাম তেলের দাম। উপমা রায়ের রিপোর্ট। কয়েক সপ্তাহ ধরেই ভোজ্য তেলের বাজার অস্থির। বিশেষ করে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিনের সরবরাহ কমে গেছে, দামও বেশি। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও আমদানি ব্যয় বাড়াকে কারণ দেখিয়ে স্থানীয় বাজারে ভোজ্য তেলের দাম সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। অবশেষে সেই দাবি পূরণ হলো। প্রতি লিটার সয়াবিনের দাম বাড়ল $4। সচিবালয়ে ভোজ্য তেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী জানান, বোতলজাত প্রতি লিটার সয়াবিনের দাম $195 থেকে বাড়িয়ে $199 করা হয়েছে। আর খোলা সয়াবিন তেল কিনতে লিটারে ভোক্তাদের গুনতে হবে $180। পূর্ব নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল $195 লিটার, সেটি এখন থেকে হবে $199। আর একইভাবে লুজ সয়াবিনের সাথেও
সমপরিমাণ যোগ হবে লিটার প্রতি। মন্ত্রী বলেন, সয়াবিন তেল সম্পূর্ণ আমদানি নির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব দেশের বাজারেও পড়েছে। তারা যে পরিমাণ অনুরোধ করেছেন সেই অনুরোধটি পুরোপুরি রাখা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা কিছু ঊর্ধ্বমূল্য সমন্বয় সিদ্ধান্ত নিয়েছি। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ভোক্তারা সয়াবিন তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তকে ইতিবাচকভাবে নেবেন বলে আশা বাণিজ্য মন্ত্রীর। এই সমন্বয় তাদের লোকসানের বোঝা লাঘবে সহায়ক হবে। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংকট একটি বড় সমস্যা। চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি থাকায় প্রতিদিনই লোডশেডিংয়ের ভোগান্তিতে কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। পর্যাপ্ত বিদ্যুতের অভাবে গড়ে ওঠেনি ভারী শিল্প প্রতিষ্ঠান। এ অবস্থায় বহুল প্রত্যাশিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্বপ্ন দেখাচ্ছে রাজশাহী সহ উত্তরাঞ্চলের মানুষদের। রাজশাহী, পাবনা, বগুড়া ও নাটোর প্রতিনিধি তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। রাজশাহী জেলায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা প্রায় 150 থেকে 160 মেগাওয়াট। এর মধ্যে নেসকোর আওতায় চাহিদা 90 থেকে 100 মেগাওয়াট এবং পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় 50 থেকে 60 মেগাওয়াট। তবে চাহিদার বিপরীতে নেসকো 30 থেকে 35% এবং পল্লী বিদ্যুৎ সমিতি 40 থেকে 45% কম বিদ্যুৎ পাচ্ছে। একই চিত্র রাজশাহী বিভাগের অন্যান্য জেলাগুলোতেও। প্রতিদিনই লোডশেডিংয়ের যন্ত্রণা পোহাতে হয় সাধারণ মানুষকে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল লুট হওয়ায় আশার আলো দেখছেন এই অঞ্চলের মানুষ। এখান থেকে যেহেতু উৎপাদন শুরু হচ্ছে, আমাদের বিদ্যুতের অনেক ঘাটতি এখান থেকে পূরণ হবে। এখানকার জীবনমান উন্নয়নটা কিন্তু আগের থেকে তুলনামূলক আরেকটু বেড়ে যাবে। পাবনার যে বাণিজ্যিক অগ্রগতি এবং প্রসারণের ক্ষেত্রে সেই বিদ্যুৎ যেন কাজে লাগানো হয়, এটাই প্রত্যাশা। উত্তরাঞ্চলের শিল্পায়নের অন্যতম প্রধান বাধা বিদ্যুৎ সংকট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হলে নতুন গতি আসবে শিল্প খাতেও। আমাদের ইন্ডাস্ট্রিগুলো চালাতে গেলে পরে সারাদিনে হয়তো 2-3 ঘন্টা বিদ্যুৎ থাকে না, সেই সময় আমাদেরকে মজুরি দিতে হয়, কর্মচারীদের বেতন দিতে হয়, ফলে আমাদের প্রোডাকশনের কস্ট বেড়ে যায়। যদি বগুড়াকে এই গ্রিডের সঙ্গে সম্পৃক্ত করা হয় তাহলে বগুড়ার ভারী শিল্পটা আরো বেগবান হবে। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সাথে রাজশাহী অঞ্চলের যে বৈষম্য আছে শিল্পায়ন কারখানার ক্ষেত্রে, এগুলো কমে আসবে। উদ্যোক্তারা এই উত্তরাঞ্চলমুখী হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ উৎপাদনে গেলে উত্তরাঞ্চলের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে বলেও মনে করছেন এই অর্থনীতিবিদ। বিদ্যুতের যে ঘাটতির কারণে যে বিষয়গুলা বাধাগ্রস্ত হচ্ছিল, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তারপরে আমাদের কৃষির ক্ষেত্রে যে ইরিগেশন সিস্টেম, এইগুলার ক্ষেত্রে অবশ্যই তাহলে এটা একটা সংযোজন হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য বগুড়া, সিরাজগঞ্জের বাগাবাড়ি ও গোপালগঞ্জে 3টি গ্রিড নির্মাণ করা হয়েছে। এর মধ্যে বগুড়া ও বাঘাবাড়ি থেকে উত্তরাঞ্চলের 16 জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হবে। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 792 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 59,125 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার, হ্যাংসেংয়ের সূচক 325 পয়েন্ট কমে অবস্থান করছে 25,786 পয়েন্টে। তবে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 31 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,892 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,112 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 4 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 1070 পয়েন্ট কমে অবস্থান করছে 76,425 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 5 পয়েন্ট কমে অবস্থান করছে 1,485 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে আমরা কথা বলবো বেসিসের সাবেক পরিচালক রাশাদ কবিরের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।